ওকে, তো আমাদের রাইটিং আমাদের রাইটিং তো তিন ধরনের রয়েছে। হ্যাঁ, এসে রাইটিং রয়েছে, ব্লগ রাইটিং রয়েছে এবং ইমেল রাইটিং বা ইমেল ড্রাফটিং যাকে বলা হচ্ছে। এইবার এই তিন ধরনের রাইটিংয়ের মধ্যে আইদার এসে অথবা ব্লগ এবং ইমেল, এই দুটোকে করতে হবে। পরীক্ষার সময়ের জন্য এটা কেউ কনফিউশনে না পড়ে যায়। আমি দেখেছি অনেক সময় গতবারও 11-এ অনেকে এরকম ভুলটা করছিলে। দুটো 5 নম্বর করে থাকে, একটা 10 নম্বর। ঠিক আছে, দেখা যাচ্ছে এসেতে কোশ্চেনটা দিয়েছে, দিয়ে তারপর বলছে অর, এসের পর অর দেওয়া থাকছে, দিয়ে তারপরে দুটো কোশ্চেন দেওয়া থাকছে। আমরা ভাবছি হয় এসে, নয় এই যে পরের দুটো কোশ্চেন থাকছে তার মধ্যে একটা। না, ওই যে মাঝের অরটা, ওটার পর দুটো কোশ্চেনই তোমাকে করতে হবে, এই জন্য খেয়াল থাকে। অন্তত পক্ষে আমরা যেন নাম্বারটা দেখে বুঝতে পারি। 12-এ পড়ছি, আশা করি আমরা বুঝতে পারবো। এসেতে যদি 10 থাকে, তাহলে নিশ্চয়ই তার সঙ্গে অল্টারনেটিভ যে কোয়েশ্চেন থাকবে সেটা তো 10 থাকতে হবে আমাদের। তাহলে সেই জায়গায় যদি 5 থাকে, তো দুটো 5 5 করে 10। তাহলে যখন তোমরা ব্লগে হাত দিচ্ছ, ব্লগের সঙ্গে সঙ্গে ইমেল রাইটিংটাও আমাদেরকে করতে হবে। এইবার এসে রাইটিংয়ের ক্ষেত্রে আমরা বিশেষ কতগুলো টপিক আমি বলে দেবো, সেইগুলোকে আমরা ফলো করব। তার মানে এমনটা নয় যে স্যার ওইগুলো পড়লে কি পেয়ে যাব, না সেরকম নয়। তবে ওইগুলো একটু গুরুত্বপূর্ণ বা ওইগুলো একটু অন্য ধরনের। ক্লাস 12-এর হিসাবে এসে রাইটিং বা প্রবন্ধ রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কিছু আনইউজুয়াল টপিক করব, যেমনটা ক্লাস 10-এ যেমনটা করেছিলাম। তার হয়তো কিছুটা অংশ থাকবে, কিন্তু তার থেকেও একটু থট প্রভোকিং, অর্থাৎ যেগুলো আমাদের ভেবে চিন্তে লিখতে হবে, সেই ধরনের এসেগুলো পড়ার চান্স থাকে ক্লাস 12-এ। তো এসে সেকশন আমরা বাদ রাখি, তার অল্টারনেটিভ যে দুটো আছে সে দুটো নিয়ে আলোচনা করি। এক হচ্ছে গিয়ে ব্লগ রাইটিং, দুই হচ্ছে গিয়ে ইমেল ড্রাফটিং। আজকে দুটোর মধ্যে প্রথমটা অর্থাৎ ব্লগ রাইটিং নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, এবার আস্তে আস্তে দেখা যাক। আমি আলোচনাটা করিনি, মানে ব্লগ জিনিসটা কি, তার উদাহরণ কিভাবে লিখবো না লিখবো সবটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, সামনে একটা এরকম ড্রাফট তোমরা দেখতে পাচ্ছ। হুম, মনে হবে স্যার এত কিছু লিখতে হবে একটা ড্রাফট, মানে ব্লগ লিখতে গেলে। আগে কি রয়েছে এর মধ্যে একটু আলোচনা করি, তারপর কি লিখতে হবে না লিখতে হবে সেটা পরে আসছে। যেমনটা দেখতে পাচ্ছ যে একেবারে লেফট সাইডের কোণে লেখা রয়েছে ব্লগ পোস্ট, ক্রস সাইন রয়েছে, প্লাস সাইন রয়েছে। ক্রস সাইন প্লাস সাইনটা ওটা বাদ দাও, ঠিক আছে। রাইট সাইডে যেটা লক্ষ্য করো, মিনিমাইজ, হ্যাঁ, একেবারে মিডিয়াম সাইজ যেটা করা যায়, আর একটা হচ্ছে গিয়ে ক্রস অর্থাৎ ক্লজ। এই তিনটে অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখতে পাই, ঠিক আছে। এরপর তার নিচে দেখতে পাচ্ছি দুটো লেফট সাইড রাইট সাইডে অ্যারো রয়েছে, একেবারে বাঁ দিকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে এইখানে, অর্থাৎ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড যেটা দেখতে পাই। এবং তারপরে যে সেকশন, সেখানে দেখাটা ডাব্লিউ বা এইচটিটিপিএস দিয়ে একটা মেল আইডি জাতীয় বা পেজটার যেটা আইডি সেটা লেখা রয়েছে। এরপর আরও অনেক কিছু রয়েছে। ওই যেখানে পেজটার আইডি লেখা রয়েছে সেটাকে বলা হচ্ছে নেভিগেশন বার। লেফট সাইডে সব প্রিভিউ, পাবলিশ, সেভ, আর্কাইভ, রিপোর্ট, ড্রাফট লেখা রয়েছে, ওটাকে বলা হচ্ছে স্লাইড বার বা সাইড বার। অ্যান্ড নিচে যেটা থাকছে তাকে বলা হচ্ছে ফুটার। তাহলে কি স্যার আমাদের এইভাবে লিখতে হবে? না। এইবার বলি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কখনই ব্লগ রাইটিং এ ফরম্যাট নয়। অনেক জায়গায় হয়তো তোমরা দেখে থাকবে যারা বলছে যে এইটা হচ্ছে কি ফরম্যাট। ওকে, বাট না, এটা অ্যাকর্ডিং টু দ্য ওয়েবসাইটস বা অ্যাকর্ডিং টু দ্য ব্লগ পেজ ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। এর ডিজাইনটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে তুমি কোন ব্লগ সাইটে গিয়ে লিখছো বা কোন সাইটে গিয়ে লিখছো। তার মানে এটা নয় যে এই রকম ভাবে পরীক্ষা খাতায় তোমাকে লিখতে হবে, কোনো দরকারই নেই। এবং আমার মুখের কথাও বিশ্বাস করতে হবে না। আমরা যদি আমাদের বইটাই দেখি, অর্থাৎ আমাদের যে আর একটা বই দেওয়া হয়েছিল আহ, সঙ্গে আমাদের, তো সেটাতে তোমরা শেষের দিকে গেলে দেখতে পাবে, যদিও নতুন বইটাতে আছে, কারণ এটা তো পরে ইনক্লুশন ঘটানো হয়েছে। প্রথমবার যখন সিলেবাস দেওয়া হয়েছিল তখন ব্লগ রাইটিং ছিল না। তা এখন যে নতুনটা বেরিয়েছে সেইখানে ব্লগ রাইটিংয়ের ফরম্যাট সিম্পলি যেমন করে পরীক্ষায় লিখতে হবে সেভাবে দেওয়া আছে। পরীক্ষায় আমাদের এসবে কিচ্ছু করতে হবে না। সুতরাং যেখান থেকে যা দেখছো, এখন ইউটিউব চ্যানেল বহু জায়গায় আছে, বহু জনে উল্টোপাল্টা বলবে, কিচ্ছু দরকার নেই। সিম্পলি কীভাবে লিখবো সেটা
আজকে ক্লাসে আলোচনা করব, এটাকে মাথা থেকে বের করে দাও। আমি এটা সিম্পল রেখেছি কেন, কারণ অনেক জায়গায় ভুল ভ্রান্তি দেখাচ্ছে সেই জন্য। এরপরে এসো আগে জিনিসটা বুঝি, মানে ব্লগ জিনিসটা কি। আচ্ছা দেখো, এখানে সিম্পল একটা ডেফিনেশন দিয়ে রেখেছি। ব্লগ কি? আ ব্লগ ইজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম where individuals or group share information, opinion, or experiences on various topics in a structured format. সোজা বাংলায় বললে ওই যেমন সোশ্যাল মিডিয়াতে, আমি পার্টিকুলার সোশ্যাল মিডিয়ার নামই বলছি, ধরো ফেসবুক। এইখানে দেখবে অনেকজন, অনেক ব্যক্তি কি করে, তাদের ওপিনিয়ন লিখে 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 জানায়। ধরে নাও তুমি একটা কোনো জায়গায় ঘুরতে গেছিলে, সেই ঘুরতে গিয়ে সেখানকার পরিবেশ, পরিকাঠামো, খরচাপাতি ইত্যাদি নানান, কোথায় কোথায় কোন কোন প্লেসগুলো ভালো, কোথায় কোথায় গেলে ভালো হয়, এই সমস্ত জানিয়ে দেখবে অনেকজনে কিন্তু লেখে। দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ ব্লগ বলতে পারো, কাইন্ড অফ ব্লগ, নট ব্লগ, ঠিক আছে? ওটা এক ধরনের ব্লগের মতোই বলতে পারো। কিন্তু ব্লগ কতগুলো স্ট্রাকচার মেনে চলে। এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টেক্সটবুকে অত তোমাকে স্ট্রাকচার মেনটেন করতে হয় না। মেন জিনিসটা কি, এই ব্লগ হচ্ছে কি একটা ইনফরমেশন প্রোভাইড করার জন্য, তথ্য প্রোভাইড করার জন্য, মতামত প্রোভাইড করার জন্য। অবশ্যই সেটা পার্সোনাল হতে পারে কিংবা আরও অনেক অনেক ধরনের হতে পারে, কারণ ব্লগ ডিফারেন্ট টাইপস রয়েছে। বেসিক্যালি 5টা ধরনের ব্লগ হতে পারে, সেটা আমরা আলোচনায় আসছি। এবারে ব্লগ শব্দটার উৎপত্তি হয়েছে কোত্থেকে? ওয়েব প্লাস লগ। ওকে, ওয়েব মানে আমরা ওয়েবসাইট থেকে যেটা ওয়েব বলছি, অর্থাৎ জাল, ইন্টারনেট যাকে বলি। লগ অর্থাৎ তুমি যেখানে তথ্য প্রদান করছো, লগ মিনস ইনফরমেশন, তথ্য। তাহলে ওয়েব ব্রাউজারে তোমার দেওয়া তথ্য যখন একত্রিত হচ্ছে তাকে বলা হয় ওয়েব লগ, এবং ওয়েব লগকে শর্ট ফর্মে বলা হয় ব্লগ। ঠিক আছে, সামনে থেকে ইটা উঠে গেছে। তাহলে অ্যাকচুয়াল পুরো নাম হচ্ছে গিয়ে ওয়েব লগ, সেটাকে শর্টে বলা হয় ব্লগ। তার মানে একটা জিনিস তোমরা বোঝো, যেমনটা প্যারাগ্রাফ লেখো বেসিক্যালি সেই রকমই হচ্ছে গিয়ে ব্লগ। মানে বিশেষ ভয় পাওয়ার বা এ কি থরবড়ি খাড়া লেখে এটা ভাবার দরকার নেই। যেমন প্যারাগ্রাফ লিখছি বা প্যারাগ্রাফ লিখতে যে আইডিয়াটা লাগে, সেই বেসিক আইডিয়াটা রাখো। এইবার প্যারাগ্রাফ লেখার সময় আমাদের অত কিছু ধাপ মেনটেন করতে হয় না, কিন্তু ব্লগে কতগুলো ধাপ আছে সেগুলো মেনটেন করতে হবে, ব্যাস। এটা হচ্ছে প্যারাগ্রাফের সঙ্গে ব্লগের একটা ডিফারেন্স। তো নিজেদের মাথার মধ্যে থেকে ভারটা কমিয়ে সিম্পলি মাথায় রাখো আমি প্যারাগ্রাফ লিখছি। এরপর কি হচ্ছে দেখি। এবার একটা ব্লগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি কি, মানে ব্লগে কি কি থাকে, কি কি পেতে পারি আমরা সেখান থেকে। একটা ব্লগে একটা রেগুলারলি আপডেটেড কন্টেন্ট পাবে। ব্লগে ফ্রিকোয়েন্ট আপডেট দেওয়া হবে, নতুন নতুন পোস্ট দেওয়া হবে, তবেই না ব্লগের মাধ্যমে মানুষ তথ্যগুলো জানতে পারবে। আর রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ রিসেন্ট পোস্ট অ্যাপিয়ার ফার্স্ট। তার মানে তুমি ধরো তোমার পার্টিকুলার একটা ব্লগ পোস্ট পেজে গিয়ে 10টা পোস্ট করেছো, 10টা টপিক নিয়ে তুমি পোস্ট করেছো, সেখানে তুমি লাস্ট যেটা পোস্ট করেছো সেটা সবার প্রথম থাকবে। যেটা আমরা সবাই বুঝি, সবাই জানি, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটাই হয়। রিসেন্ট, যেমন ধরো কোনো একটা কমেন্ট সেকশন তুমি যদি খোলো কোনো একটা পোস্টে, দেখবে বিভিন্ন অপশন দেওয়া থাকে, তার মধ্যে মেইনলি যেটা সাজানো থাকে ওদের রিসেন্ট যে কমেন্টটা হয় সেটা ফার্স্টে থাকে। তো ব্লগের ক্ষেত্রেও তাই, রিসেন্ট যেটা পোস্ট হবে সেটা প্রথমে থাকবে। ইন্টারঅ্যাক্টিভিটি, এইবার এই যে আমি পোস্ট করলাম, তাহলে আমার মতামতের সঙ্গে কয়েকজন তো সহমত হতে পারে, আবার কয়েকজন দ্বিমত হতে পারে। তাহলে কে কে সহমত হলো এবং কে কে দ্বিমত হলো সেটা বুঝবো কি করে? এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়ার মতোই কাজটাই। সোশ্যাল মিডিয়াতেও যেমন কমেন্ট সেকশন থাকে, ব্লগেও কিন্তু কমেন্ট সেকশন থাকে। কিসের জন্য? যারা রিডার, অর্থাৎ আমার যারা পোস্টটা যারা পড়লো, সেটাতে তাদেরকে এনগেজ করার জন্য, যে আপনারাও আপনাদের ওপিনিয়ন দিন, আমি কতটা ঠিক বলছি বা কতটা ভুল বলছি, অর্থাৎ আমার সাথে আপনারা কতটা সহমত বা কতটা দ্বিমত পোষণ করছেন। আর একটা কি বলা হচ্ছে, টোন ক্যান বি ফর্মাল, অর্থাৎ ব্লগ কি কি ধরনের ভাষাকে প্রকাশ করতে পারে বা কি কি ধরনের ঘটনাগুলোকে প্রকাশ করতে পারে। কোনো ফর্মাল ব্লগও হতে পারে, সেটা ক্যাজুয়াল বা পার্সোনাল, সরি ইনফর্মাল, ইনফর্মাল হতে পারে সেটা ক্যাজুয়াল বা পার্সোনাল। মানে ওই যে বললাম তুমি কোনো একটা জায়গায় বেড়াতে গেছিলে,
এগুলো তো ক্যাজুয়াল ইনফরমেশন, তাই না, এবং পার্সোনাল ইনফরমেশন। তাহলে সেই ধরনের টোনে তুমি লিখতে পারো, লাইটলি, অথবা ফর্মাল, প্রফেশনাল, কোনো একটা গুরুতর টপিক নিয়ে তুমি লিখছো, দেশের ইকোনমিক্যাল গ্রোথ নিয়ে ধরো তুমি কোনো লিখছো, জিডিপি নিয়ে লিখছো, তাহলে এইগুলো তো ফর্মাল, কারণ এর সঙ্গে সরকারি তথ্য বা ইনফরমেশন তোমাকে প্রোভাইড করতে হবে। কিন্তু তুমি যখন নিজের কোনো একটা অনুভূতি নিয়ে লিখছো, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার বিশেষ তথ্য হিসেবে দেওয়ার কোনো মানে নাই, এবং সেটা ল্যাঙ্গুয়েজ তুমি নিজের মতন করে লিখতে পারো, সেটা গঠন নিজের মতন করেও অনেকটা করতে পারো। তারপরে বলা হয়েছে ক্যাটাগরাইজেশন অ্যান্ড ট্যাগিং। পোস্ট আর অফেন গ্রুপড বাই দ্য থিমস অর টপিকস, অর্থাৎ এই যে ব্লগগুলো তুমি লিখবে, কিছু ক্যাটাগরি হয় তাদের। ধরে নাও তুমি কোনো ন্যাচারাল বিষয়বস্তুকে কেন্দ্র করে লিখছো, বা নেচারের কোনো বিষয়বস্তু, সেটার মধ্যে ধরে নাও ট্রি প্লান্টেশন হতে পারে, ডিফরেস্টেশন হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। এই ধরনের যে বিষয়গুলো দেখো, সবগুলো একটা ক্যাটাগরির আন্ডারে চলে। আবার তুমি একটা ধরো সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখছো, মোবাইলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখছো, সায়েন্সের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখছো, এইগুলো একটা ক্যাটাগরিতে পড়বে। তো ব্লগ পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত বিভক্ত করেও থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তুমি কোন ক্যাটাগরিটা দেখতে চাইছো সেই ক্যাটাগরিতে ক্লিক করলে একাধিক ব্লগ পোস্ট খুলে যাবে। তাহলে এইগুলো তুমি যখন ব্লগ সাইটে যাবে, সেই সাইটে গিয়ে এই বিষয়গুলো বা এই বৈশিষ্ট্যগুলো তুমি দেখতে পাবে। এত আমাদের মাথা ঘামানোর কিচ্ছু নেই, আমি এখন জাস্ট বেসিক ধারণা দিচ্ছি, আমাদের লেখাটা নিয়ে তো বিষয়। এইবার যেটা বললাম টাইপ অফ ব্লগস বা টাইপস অফ ব্লগস যাকে বলা হচ্ছে, কি ধরনের হতে পারে। যদি দেখি এখানে আমি 5টা ধরন দিয়ে রেখেছি। বলা হয়েছে পার্সোনাল ব্লগস, নিস ব্লগ, বিজনেস ব্লগস, এডুকেশনাল ব্লগস অ্যান্ড নিউজ ব্লগস। পার্সোনাল ব্লগস কাইন্ড অফ ডায়েরি রাইটিং বলতে পারো। ডায়েরিতেও যেমন আমার নিজস্ব তথ্য, নিজস্ব অনুভূতিগুলো আমরা লিখি, ওই ডায়েরিটারই ডিজিটাল ভার্সন হলো ব্লগ। তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাগুলো তুমি এখানে লিখবে। এইবার বলে রাখি, এই 5টার মধ্যে আমাদের কিন্তু বেসিক্যালি ফার্স্ট টাইপ অফটার ওপরই বেশি ফোকাস রাখতে হবে। ওকে, এছাড়াও বাকিগুলো যে আসতে পারে না তা নয়, অবশ্যই আসতে পারে, সেগুলোরও করবো। কি বলা হচ্ছে দেখো, নিজ ব্লগ মানে কি বলা হচ্ছে, ফোকাস অন স্পেসিফিক টপিক, নির্দিষ্ট কতকগুলো। দেখবে কেউ কেউ খাবার নিয়ে লিখছে, কেউ কেউ ভ্রমণ নিয়ে লিখছে, কেউ কেউ স্বাস্থ্য নিয়ে লিখছে, কেউ কেউ টেকনোলজি নিয়ে লিখছে। ধরো আমি খাবার খেতে ভালোবাসি, বা খাবারের অভিজ্ঞতা আমার বেশি, তো আমি পার্টিকুলারলি একটার পর একটা ব্লগ খাবার নিয়ে লিখে যাচ্ছি। তো আমি কিন্তু সেই ওই যেমন ভিডিও যারা করে তাদেরকে যেমন আমরা ব্লগার বলছি, ফুড ব্লগার। তাহলে ফুড ব্লগার কারা হচ্ছে, যারা খাবার নিয়ে বিভিন্ন রকম সমালোচনা, প্রশংসা বা বিভিন্ন অভিজ্ঞতা তারা শেয়ার করছে। তেমনি ভিডিও করলে তাকে বলা হচ্ছে ব্লগার, ভিডিও ব্লগিং থেকে ব্লগার। আর ওটাই যখন লিখিত হচ্ছে তখন সে হয়ে যাচ্ছে ফুড ব্লগার। ওকে, তাহলে এই ব্লগ যখন ভিডিওগ্রাফির আকারে করা হয় তখন তাকে ব্লগার বলা হয়, আর ব্লগ যখন লিখিত হয় তখন তাকে ব্লগার বলা হয়, বিএল। তাহলে আমি খাবারের টপিকে লিখতে পারি, ভ্রমণ নিয়ে লিখতে পারি, সায়েন্স নিয়ে লিখতে পারি, কিংবা ইকোনমিক্স নিয়েও লিখতে পারি, যার যেটাতে ফোকাস থাকবে। তাহলে এই ধরনের ব্লগগুলোকে বলা হয় নিজ ব্লগ। তারপরে বলছে বিজনেস ব্লগ। এটা আমাদের খুব একটা থাকে না, বেসিক্যালি তোমাদের নেই বলতেই পারো। কোনো একটা পার্টিকুলার জিনিসকে তুমি প্রমোট করছো, মানে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেয়া, এই টাইপের যে ব্লগ, সেগুলোকে বলা হয় বিজনেস ব্লগ। এটা আমাদের নেই বললেই চলে। একইভাবে এডুকেশনাল ব্লগ প্রোভাইড লার্নিং রিসোর্সেস অ্যান্ড গাইডস। এডুকেশনাল ব্লগ কিন্তু প্রচুর তোমরা দেখে থাকো। এই যে গুগলে গিয়েই তোমরা সার্চ করো বিভিন্ন কোনো টপিকের ওপর, কোনো কোনো সময় কোনো একটা পার্টিকুলার পেজ খুলে যায়, এবং সেই পেজে ওই পার্টিকুলার টপিক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন কালেকটিভলি এক জায়গায় দেওয়া থাকে, ওটাও তো ব্লগ। তাহলে ওই ধরনের ব্লগগুলোকে বলা হচ্ছে এডুকেশনাল ব্লগ। যদিও আমাদের আপাতত এডুকেশনাল ব্লগটাও নেই, মেইনলি দুটো, পার্সোনাল আর নিউজ ব্লগটার উপরে আমাদের ফোকাস থাকবে, ঠিক আছে। নিউজ ব্লগস কি, বিভিন্ন সময় বিভিন্ন খবর আপডেট দিতে হয়। দেখবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেল রয়েছে যারা কি করছে, বিভিন্ন জায়গার খবর, দেশে কোথায় কি ঘটছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একত্রিত করে পেজের আকারে পাবলিশ করে দিচ্ছে, ওটাও এক প্রকার ব্লগ। এবং ওই ধরনের ব্লগ অর্থাৎ খবর যারা পাবলিশ করছে যে ব্লগগুলো, তাদেরকে বলা হচ্ছে কি নিউজ ব্লগস। তাহলে
এই লাস্ট 3টে টাইপ অফ ব্লগ এক প্রকার আমাদের নেই বললেই চলে, মানে আমাদের 12 সিলেবাসে এটা পড়ার চান্স নেই। প্রথম দুটো টাইপ, দ্যাট ইজ পার্সোনাল ব্লগ অ্যান্ড নিজ ব্লগ, এই দুটো টাইপের ব্লগ রাইটিংটা আমাদের ফোকাস রাখতে হবে। ওকে, এরপরে আসি। এবার ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা যেটা বলছিলাম, যেটা তোমাদের বই দিয়েছে অর্থাৎ পর্ষদ যেটা দিয়েছে সেই ফরম্যাটটাকেই কিন্তু এখানে নেওয়া হয়েছে। পর্ষদ দেখাচ্ছে প্রথমে একটা টাইটেল দিতে বলছে, যেমন করে আমরা ওই রিপোর্ট রাইটিংয়ের টাইটেল দিতাম এক্স্যাক্টলি তাই। রিপোর্ট রাইটিংয়ের টাইটেল লেখার সময় আমি বারবারই বলতাম যে একটা ক্যাচি টাইটেল দাও, অর্থাৎ চোখে লাগবে, মানে দৃষ্টিনন্দন হবে যেটা, সেরকম একটা টাইটেল দাও এবং চেষ্টা করো টাইটেলটা কম্প্যাক্ট করতে। টাইটেলের নামে আমি 3 লাইন ধরে টাইটেল লিখছি, দ্যাট ইজ নট আ টাইটেল, ওটা প্যারাগ্রাফ হয়ে গেল। চেষ্টা করে একটা লাইনের মধ্যে টাইটেলটাকে রাখার, শর্ট অ্যান্ড ক্যাচি, এবং অবশ্যই রেলিভেন্ট টু দ্য টপিক হতে হবে, যে বিষয়টা নিচ্ছ সেটা সম্বন্ধে হতে হবে। আমি লিখছি মানে মহাকাশ অভিযানে ভারতের ভূমিকা, আর আমি টাইটেল দিচ্ছি রোড অ্যাক্সিডেন্ট, অপ্রাসঙ্গিক। নিশ্চয়ই এটা তো আমরা করবো না, এটা আমরা সবাই জানি। যে টপিকে লিখছি সেটাকে কেন্দ্র করে আমাদের যেন টাইটেলটা হয়। 2 নম্বরে বলেছি ইন্ট্রোডাকশন দেয়, এক্স্যাক্টলি বলেছি দেখো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফেও কিন্তু আমরা ইন্ট্রোডাকশন দিতাম, কিন্তু আলাদা করে এই ইন্ট্রোডাকশন শব্দটাকে লিখতাম না, কিন্তু এবার তোমাকে সেটা লিখতে হবে। ওকে, টাইটেল শব্দটা লিখতে হবে না, কিন্তু ইন্ট্রোডাকশন বলে আমাকে লিখতে হবে। লিখে যে টপিকটা নিয়ে লিখছি সেটা সম্বন্ধে 2 থেকে 3টে লাইন বলতে হবে। আবারও বলছি, যেহেতু ওয়ার্ড লিমিট 75, কিন্তু 75 ওয়ার্ডের মধ্যে লেখা সম্ভব হবে না আমাদের, অটোমেটিক শব্দ বেড়ে যাবে, কিন্তু তবুও যতটা ছোট রাখা যায় এবং ইনফরমেটিভ রাখা যায়। ছোট রাখছি মানে আজে বাজে 1-2 লাইন বলে দিলাম, মেন লাইনগুলি বললাম না, সেটা যেন না হয়। একদম টু দি পয়েন্ট বলবো, মেন লাইন কোটা বলবো। তাহলে ইন্ট্রোডাকশনে আমি ধরে রাখলাম তোমরা 2টো লাইন দেবে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবার ইন্ট্রোডাকশনটা লিখবো কিভাবে, বলা হয়েছে তাকে স্টার্ট উইথ আ হুক। হুক মানে যেটা সহজে আকর্ষণ করতে পারে। তোমরা কোনো কোয়েশ্চেন দিয়ে শুরু করতে পারো, আমি দেখাবো, আমি লিখে দিয়েছি, 2টো উদাহরণ দেওয়া আছে এখানে, দেখাবো কীভাবে শুরু করেছি। কোনো কোট দিয়ে শুরু করতে পারো, কোনো মহান ব্যক্তির কোট হয়তো তুমি যেটা লিখছো তার সঙ্গে চলে যায়, সেটা দিতে পারো, কিংবা কোনো তথ্য তুলে ধরে দিতে পারো। এবার তারপরে বলা হয়েছে ব্রিফলি ইন্ট্রোডিউস দ্য টপিক, 1 লাইন, জাস্ট 1 লাইনে যে টপিকটা বলছে সেটা আলোচনা করে দাও। টেল রিডার্স হোয়াট দে উইল লার্ন, এবং যারা পাঠক অর্থাৎ যারা তোমার ব্লগটা পড়বে, ঠিক আছে, তারা কি শিখবে সেটা নিয়ে 1টা লাইন, অর্থাৎ টোটাল 3টে লাইন এরা দেখাচ্ছে। আমরা চেষ্টা করব 2টো লাইনে লেখা, 3টে লাইন পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারি, তার বেশি না। এর পরের পয়েন্টটা আসবো মেইন বডি, তবে মেইন বডিতে কিন্তু আমরা মেইন বডি বলে হেডিং করব না। মেইন বডির আন্ডারে সাব হেডিং হবে, বিভিন্ন বিভিন্ন সাব হেডিং কি কি করব উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবে তখন, ঠিক আছে। আর সাব হেডিংগুলো যখন লিখবো সবগুলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লিখবো, একসাথে নয়। একটা পয়েন্ট লিখলাম, তার আন্ডারে 2টো লাইন লিখলাম, আবার পয়েন্ট দিলাম, তার আন্ডারে 2টো লাইন লিখলাম, ঠিক আছে। এবং বলা হচ্ছে ইউজ বুলেট পয়েন্টস অ্যান্ড লিস্ট। বুলেট পয়েন্ট মানে এই যে দেখো যেগুলো লেখা রয়েছে সবগুলোর লেফট সাইডে দেখো 4 কোণা করে একটা বক্স দেওয়া রয়েছে, এই যে এই বক্সগুলো, ঠিক আছে, এগুলোকে বলা হয় বুলেট সাইন। তাহলে যখন প্যারাগ্রাফগুলোর ভেতরে কিছু লিখছি সেগুলোর পাশে বুলেট সাইন ইউজ করবো। কেন করবো এটা? কারণ ব্লগ পোস্ট হয় খুবই সংক্ষিপ্ত এবং জিস্ট একটা মেটেরিয়াল, যাতে মানুষজন যখন এটাকে রিড করবে দেখবে আমাদের একটা বৈশিষ্ট্য কি হয়, লেখা যদি লেন্দি হয় আমরা ডিটেলসে পড়তে চাই না, কিন্তু তুমি তোমার রিডারকে হাইলাইট করে দেবে যে কোন অংশতে তারা নজর দেবে। তাহলে তুমি যখন বুলেট পয়েন্ট ইউজ করবে বা কোনো একটা অংশকে বোল্ড করে লিখবে বা আলাদা কালি দিয়ে লিখছো, তার মানে তলায় দাগ দিচ্ছ, তুমি বুঝিয়ে দিচ্ছ রিডারকে যে এই অংশটার উপর তোমার যাতে ফোকাস থাকে। সো বুলেট পয়েন্ট আমরা ইউজ করব রিডারদের দৃষ্টিটাকে আকর্ষিত করার জন্য। এবার বলা হচ্ছে ইমেজ অ্যান্ড ইনফোগ্রাফিক্স, এটা তোমাদের ইউজ করতে হবে না, এগুলো যখন অনলাইন প্ল্যাটফর্মে হয় তখন ইউজ করতে হয়, বাট তোমাদের লাগবে না। নর্মালি ব্লগে ইমেজ দিলে সেটা আরও অ্যাট্রাকটিভ হয়, কিন্তু আমরা তার বসে বসে ছবি আঁকবো না, আমাদের এটা করতে হবে না। বাদ এক্সাম্পল, যদি কোনো একটা ব্লগের সাপেক্ষে কোনো বাস্তবসম্মত উদাহরণ তোমার কাছে থেকে থাকে,
অবশ্যই সেটা যদি থেকে থাকে, কারণ সমস্ত ব্লগে তো আর এক্সাম্পল হতে পারে না, সমস্ত টপিকের উপর এক্সাম্পল হতে পারে না। এমন কোনো টপিক আছে যেটা এক্সাম্পল আছে, তথ্যভিত্তিক, সেগুলো প্রদান করে দিতে পারো। ঠিক আছে, আমি তোমাকে বলেছি ধরো ট্রি প্লান্টেশন নিয়ে, ওটাই আমি দেখাবো, ট্রি প্লান্টেশন নিয়ে দেখাবো। তো এইখানে বিশেষ করে তথ্য দেওয়ার প্রয়োজন নেই, কবে কত সালে কত তথ্য মানে সরি কত বৃক্ষ রোপণ হয়েছে এসব তথ্য তুমি দিতে যাবে না, ওসব তথ্য আমরা দিতে যাব না। এখন ধরো আমাকে ব্লগ লিখতে দিয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে, তাহলে তুমি সেখানে বলতে পারো যে 2011 সালে এমন ছিল, 2000 এখনো যদিও জনগণনা হয়নি, আমি ভাবছি ধরে নিচ্ছি, ঠিক আছে, যে 2027 সালে বা 26 সালে জনসংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো তুমি সেই দুটো জাস্ট তথ্য দিলে, ওটা নিয়ে তুমি কিন্তু কোনো মতামত পোষণ করবে না, তুমি ইনফরমেশনটা তুলে দেবে। কারণ মতামত যদি বলতে যাই তাহলে সেটা ব্লগ রাইটিং থাকবে না, সেটা আবার ঘুরিয়ে এসে রাইটিং হয়ে যাবে। ব্লগের কাজ তথ্য তুলে ধরা এবং যতটা সংক্ষেপে বর্ণনা করা যায় এক লাইনে ততটুকুই করা, তার বেশি নয়। এরপরে কি বলা হচ্ছে দেখি, এরপরের পয়েন্টটা থাকবে কনক্লুশন, এবং এক্ষেত্রে কনক্লুশন বলে আমাকে লিখতে হবে। কনক্লুশন যেমন ওই প্যারাগ্রাফ লেখার সময় আমরা বলতাম না যে শেষের দুটো লাইন দিয়ে দিও, এটাও তাই, যেটা তুমি লিখলে সেটাকে সামারাইজ করো একটা দুটো লাইনে এবং তুমি বোঝাও যে তুমি কি বলতে চাইছো। এবং লাস্ট পার্টে বলা হচ্ছে দেখো কল টু অ্যাকশন, CTA। এইবার এইটাকে অনেক সময় লিখছে অনেক সময় লিখছে না, কিন্তু পর্ষদ এটাকে লিখছে, সেই কারণে আমরা নিয়েছি। ওকে, অর্থাৎ তোমাদের যেটা রেফারেন্স দেওয়া রয়েছে পর্ষদের বইয়ে, সেখানে CTA কে প্রোভাইড করা হচ্ছে। CTA আর কিচ্ছু না, শুধু বলা যে তোমরা কি আমার সাথে একমত, যদি একমত হও বা ভিন্ন মত হও তাহলে তোমাদের মতামত কমেন্ট সেকশনে পোষণ করো বা কমেন্ট সেকশনে প্রদান করো, এই কথাটা বলা, আর কিছুই না। অর্থাৎ CTA তে রিডারের সঙ্গে পোস্টারের কানেকশনটা হয়। এই 5টা পার্ট তোমরা একটা ব্লগে দেখতে পাবে। ওকে, এরপর আমি ডাইরেক্ট উদাহরণে যাচ্ছি, উদাহরণটা দেখলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। বেশ, যেটা আমি হ্যান্ড রিটেন রেখেছি সেটা আগে দেখাই। একটা টপিক আমরা নিয়েছি, দ্যাট ইজ ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এটাকে নিয়ে তোমাকে লিখতে দিয়েছে। দেখো এই টপিক সম্বন্ধে আমরা জানি, তবে ব্লগে কিভাবে লিখবো, আমি একটা টাইটেল দিয়েছি, কি দিয়েছি, রুটেড ইন আওয়ার ফিউচার কোলন দ্য ভাইটাল ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। অর্থাৎ বর্তমানের মূলকে যদি আমরা রাখতে যাই, বা বর্তমানের মূল হলো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এইভাবে নাম দিয়েছি। তোমার যদি মনে হয় যে স্যার আমার এতটা কিছু মনে পড়ছে না, তুমি একটা সহজভাবেও নাম দিতে পারো, কিন্তু একটা সুন্দর দিও। তুমি লিখতে পারো শুধু দ্য ভাইটাল ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এটাও লিখতে পারো, খারাপ কিছু হবে না তাতে। এবার বলেছিলাম ইন্ট্রোডাকশন বলে লিখতে হবে। আচ্ছা, আমি প্রত্যেকটা ইন্ট্রোডাকশন লিখে রাইট সাইডে লিখেছি, তোমরা এভাবেও লিখতে পারো, অথবা ইন্ট্রোডাকশন অপশনটা মাথায় লিখে তার নিচের লাইন থেকে লেখাটা শুরু করতে পারো। নিচের লাইন থেকে শুরু করবে, সেটা দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, আমি 5 থেকেই লিখেছি প্রত্যেকটা। বেশ, আমি বলেছিলাম একটা ক্যাচি লাইন দিতে হবে, হুক করবে, যেটা আমাদেরকে আটকাবে, সেরকম একটা লাইন দিয়েছে, একটা প্রশ্ন দিয়ে শুরু করেছি। হ্যাজ দিস জেনারেশন ফরগটেন দ্যাট ট্রিজ আর আওয়ার ট্রু ফ্রেন্ড? আচ্ছা, এই প্রজন্ম কি ভুলে গেল যে গাছেরাই আমাদের প্রকৃত বন্ধু? ট্রি প্লান্টেশন ইজ নো লঙ্গার জাস্ট আ হবি। আজকের দিনে দাঁড়িয়ে ট্রি প্লান্টেশন কেবল একটা হবি নয়, ওরা সোশ্যাল সার্ভিস প্রজেক্ট কিংবা সামাজিক কোনো প্রজেক্টও নয়। ইট ইজ নাও আ ফান্ডামেন্টাল নেসেসিটি ফর হিউম্যান সার্ভাইভাল। এটা মানুষের বেঁচে থাকার জন্য আজকে ফান্ডামেন্টাল একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। অর্থাৎ প্রথম লাইনে আমি বুঝিয়ে দিলাম, জাস্ট টু দি পয়েন্টে উত্তর এলাম, কোয়েশ্চেন শুরু করলাম। বর্তমান প্রজন্ম কি ভুলে গেল বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা? যদি ভুলে যায় তাকে আমরা মনে করিয়ে দিচ্ছি। কি মনে করিয়ে দিচ্ছি? যে আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা হবি নয় কিংবা সোশ্যাল ওয়ার্ক কোনো প্রজেক্ট নয়, বেঁচে থাকার মৌলিক অধিকার হিসেবে বৃক্ষরোপণ করাটা উচিত। অর্থাৎ ভবিষ্যতে বাঁচতে গেলে বৃক্ষরোপণ করতে হবে। ব্যাস, কথা শেষ। এইবার পরের পয়েন্টটা কি নিয়েছি, এবার কিন্তু মেন বডিতে চলে এসেছি। ওকে, যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমাদের পয়েন্টে কি ছিল। প্রথমে টাইটেল, ইন্ট্রোডাকশন দুটো কমপ্লিট হয়ে গেল, এরপর ছিল মেন বডি, 3 নম্বর পয়েন্টে আছে। এবার মেন বডি তো আমি ওইভাবে লিখবো না, মেন বডি আমি মেন বডির আন্ডারে বলেছিলাম সাব পয়েন্ট করব। প্রথম পয়েন্ট কি করেছি, নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। এই যে বৃক্ষরোপণটা করছি তার তো গুরুত্ব কিছু আছে,
সেই গুরুত্বের ভিতরে দেখো প্রত্যেকটার পাশে গোল গোল করে বুলেট করেছি দেখো, তাহলে বুলেটিং করে ভেতরে আবারও সাব পয়েন্ট করেছি। কি লিখেছি? যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কোথায়? আওয়ার সোর্স অফ লাইফ, অর্থাৎ গাছেরা আমাদের প্রাণের উৎস। জাস্ট দেখো দুটো লাইন দিয়েছি, কিচ্ছু দেয়া নেই। ট্রিজ অ্যাক্ট অ্যাজ দ্য কার্বন সিঙ্কস অফ আর্থ, অর্থাৎ গাছেরা পৃথিবীর কার্বন ডাইঅক্সাইডের ছাঁকুনি রূপে কাজ করে। দে অ্যাবজর্ব CO2 অ্যান্ড রিলিজ লাইফ সাস্টেইনিং O2, তারা CO2 শোষণ করে নেয় এবং জীবনদায়ী অক্সিজেন প্রদান করে। কাজ শেষ। দ্বিতীয় সাব পয়েন্ট দিয়েছি দেখো, ডিফেন্স অফ গ্লোবাল ওয়ার্মিং, তাহলে গাছ তো গ্লোবাল ওয়ার্মিংকে ডিফেন্স করে, সেটা কি লিখবো? ইন দ্য এরা অফ রাইজিং গ্লোবাল টেম্পারেচার, অর্থাৎ আজকের এই যুগে যেখানে গ্লোবাল টেম্পারেচার ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে, ট্রিজ আর আওয়ার মোস্ট এফেক্টিভ ন্যাচারাল ডিফেন্স, গাছ হলো আমাদের সর্বাপেক্ষা উৎকৃষ্ট বা কার্যকারী একটা প্রাকৃতিক ডিফেন্স, প্রতিরোধ এগেনস্ট গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে। একটা লাইন দিয়েছি দেখো জাস্ট, আর তোমার কিছু লিখতে হবে না, ইলাবোরেট করতে হবে না বসে বসে এইভাবে গ্লোবাল ওয়ার্মিং রোধ করে না, তুমি জাস্ট তুলে ধরছো করে, এইটুকু বলবে, কিভাবে করে তোমার বলার দরকার নেই। তারপরে দেখো পয়েন্ট দেওয়া আছে প্রিভেনশন অফ ন্যাচারাল ডিজাস্টার, তাহলে গাছ কি কিভাবে সহায়তা করে, মানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কোথায় কোথায় সেগুলো সব বলছি। বৃক্ষরোপণ করলে আমরা যে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ সেগুলোকে প্রিভেন্ট করতে পারবো। সিম্পলি সেই কথাটা কি ভেঙে লেখা আছে দেখো, ট্রিজ অ্যাক্ট অ্যাজ আ বায়ো শিল্ড, মানে শিল্ড মানে ওই যে প্রতিরোধ করা, ঢাল যাকে বলি আর কি। ব্রেক দ্য ফোর্স অফ স্টর্ম, প্রিভেন্ট সয়েল ইরোশন, গাছ কি করে? হাওয়ার বা ঝড়ের যে ক্ষমতা সেটাকে ভঙ্গ করে এবং ভূমিক্ষয় রোধ করে, এবং এইভাবেই ন্যাচারাল ডিজাস্টারগুলো সে রোধ করে। আর আমি ইলাবোরেটলি কিচ্ছু লিখলাম না, শুধু কি করে এইটুকু বলে দিলাম। এবার আরেকটা পার্ট, এইটা অনেকে দেবে না, আগেরগুলো অনেকেই দিয়ে ফেলবে, কিন্তু একটা দিক দিয়ে তোমাকে দেখতে হবে গাছের এই গুরুত্বগুলো ছাড়াও, ন্যাচারাল সাইডগুলো ছাড়াও ইকোনমিক এবং হেলথ বেনিফিটও রয়েছে কিন্তু গাছে। ফ্রম প্রোভাইডিং টিম্বার, ফ্রুটস, টিম্বার মানে গাছের গুঁড়ি, ফ্রুটস অ্যান্ড মেডিকেল হার্বস, টু ফিল্টারিং পলিউটেন্টস ফ্রম দ্য এয়ার, ট্রিজ আর আওয়ার সাইলেন্ট কন্ট্রিবিউটার্স টু আওয়ার ইকোনমি অ্যান্ড হেলথ। দেখো গাছ কি করছে, তার গাছের গুঁড়ি, ফল, এই সমস্ত কিছু দিচ্ছে এবং এইগুলো বিচে মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি করছে। পাশাপাশি ভেষজ উদ্ভিদ তৈরি হয়, মেডিকেল হার্বস পাওয়া যায়, ভেষজ উদ্ভিদ যেগুলো, এবং গাছ বাতাসের যে পলিউটেন্ট বা দূষক সেগুলোকে পরিশ্রুতও করছে, এবং সাইলেন্টলি গাছ এভাবেই আমাদের ইকোনমি এবং হেলথ বেনিফিট দিয়ে যাচ্ছে। ব্যাস এই কথাটাই বলে দিলাম। এই চারটে, একটা দুটো তিনটে চারটে পয়েন্ট হলো নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। এইবার এর আন্ডার আর একটা পয়েন্ট কি আসতে হবে, ট্রি প্লান্টেশন করার ক্ষেত্রে আমাদের কি কি দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি, সেটা নিয়ে কি বলা হচ্ছে দেখি। আওয়ার রেসপন্সিবিলিটি কি বলা হচ্ছে, দুটো পয়েন্ট করেছি, করলে আরো করা যায় কিন্তু বাড়াবো না বলে দিয়েছি। ইচ ওয়ান প্লান্ট ওয়ান, এই একটা নীতি আমাদের নিতেই হবে। মেক ইট পার্সোনাল গোল টু প্লান্ট অ্যাটলিস্ট ওয়ান স্যাপলিং এভরি ইয়ার, আমরা যেন প্রত্যেকেই একটা লক্ষ্য স্থির করি যে আমরা প্রত্যেকে যেন অন্ততপক্ষে বছরে একটা করে গাছ রোপণ করি। দ্বিতীয় কি বলা হয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা কিন্তু ভাইটাল, এইটা এই ধরনের যে কর্মসূচিগুলো হবে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে এই পয়েন্টটা মাস্ট, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ইউজ সোশ্যাল মিডিয়া টু স্প্রেড অ্যাওয়ারনেস, অর্গানাইজ সেমিনার ইন স্কুল কলেজেস। কি কি করতে হবে শুধু এইটুকু, বাক্য পূর্ণ বাক্য হতে হবে তার মানে নেই, ঠিক আছে, তুমি জাস্ট টপিকটাকে তুলে ধরবে। এবার আমরা কনক্লুশন নিয়েছি, আমি বলেছিলাম কোট দিতে পারো তোমরা ইন্ট্রোডাকশনে, কনক্লুশনেও তো আমি কোট দিতে পারি, যেমন করে আমরা করতাম না রাইটিং প্যারাগ্রাফ লেখার সময়, সেটাই করেছি আমি, এখানে কোট নিয়েছি। দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগর ওয়ান্স সেইড, বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর একদা বলে গেছেন, ট্রিজ আর দ্য আর্থস এন্ডলেস এফোর্ট টু স্পিক টু দ্য লিসনিং হেভেন, গাছেরাই হলো পৃথিবীর একটা অসীম প্রচেষ্টা স্বর্গের সঙ্গে কথা বলা, অর্থাৎ গাছ পৃথিবীকে যেন স্বর্গের সঙ্গে মিলিত করে। টু অনার আওয়ার হেরিটেজ, সুতরাং আমাদের যে ঐতিহ্য তাকে শ্রদ্ধা জানাতে, অ্যান্ড সিকিওর আওয়ার ফিউচার,
আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে। তাহলে দেখো দুটো জিনিসকে এক জায়গায় টানলাম, ইতিহাসের যে ঐতিহ্য তাকে সম্মান জানাতে এবং ভবিষ্যৎকে নিশ্চিত করতে। উই মাস্ট লিসেন টু হোয়াট দ্য আর্থ ইজ টেলিং আস। আমাদের অবশ্যই শোনা উচিত যেটা আমাদের এই ধরিত্রী মাতা আমাদেরকে বলছে। ধরিত্রী মাতা কি বলছে? বৃক্ষরোপণ করো, তার প্রয়োজন। ব্যাস, কাজ শেষ। আর বাড়ালাম না, বিশাল ইলাবোরেট করলাম না। এবার কল টু অ্যাকশন বা সিটিএতে কি বললাম? হোয়াট স্টেপ উইল ইউ টেক টুডে ফর দ্য এনভায়রনমেন্ট? আচ্ছা, তুমি প্রকৃতির জন্য আজ কোন পদক্ষেপ নেবে? শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্টস। তোমার চিন্তাধারা প্রকাশ করো কমেন্ট সেকশনে। ব্যাস, তাহলে তুমি শেষে একটা রিডারদেরকে প্রশ্ন করলে যে আমার জায়গায় যদি তুমি থাকো বা তুমি পার্সোনালি কি কি স্টেপ নেবে প্রকৃতিকে উন্নত করার জন্য বা প্রকৃতির জন্য। তোমার থট, তোমার চিন্তাধারা কমেন্ট সেকশনে প্রকাশ করো। কাজ শেষ। একটু লেন্দি হয়ে গেছে কারণ টপিকটাই সেরকম। এবার তোমরা চাইলে নেসেসিটি অফ ট্রি প্লান্টেশনে যে 4টে পয়েন্ট দিয়েছি সেই 4টে পয়েন্টের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্টটাকে একটা করে নিতে পারো। এটা করে নিতে পারো, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা হবে না। তবে ভেঙে ভেঙে লিখলে দেখতে ভালো লাগে, এটাই যা, সেই কারণে জন্যই ভেঙে ভেঙে দিয়েছি। এবার কথা হলো, ব্যাস এতটুকুই, এইরকমই। কিন্তু এটা তো কেবল একটা টপিকের উপর দেখানো, আরও তো বিভিন্ন ধরনের টপিক হতে পারে। সবগুলো ক্ষেত্রে পয়েন্টগুলো যে এইভাবেই হবে, আওয়ার রেসপন্সিবিলিটি, নেসেসিটি অফ দ্য প্লান্টেশন, এইভাবেই হবে তা তো হবে না। অ্যাকর্ডিং টু দ্য টপিক পয়েন্টের নামগুলো তো পাল্টে যাবে। এখন ধরে নাও আমাকে লিখতে দিয়েছে যে গুড অ্যান্ড ব্যাড সাইড অফ সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল ফোন। তাহলে নিশ্চয়ই সেখানে আমি এইভাবে লিখবো না নেসেসিটি অফ মোবাইল ফোন। আমরা সেটাকে কীভাবে ভাগ করতে পারি? যখন রাইটিং লিখেছিলাম আমরা দেখেছিলাম, একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে একটা মুদ্রার দুটো দিক সবসময় থেকে থাকে, একটা ভালো দিক এবং একটা খারাপ দিক। সুতরাং আমরা ওই ভালো দিক আর খারাপ দিকটাকে পয়েন্ট করে নেব। অর্থাৎ নেসেসিটি অফ ট্রি প্লান্টেশনের জায়গায় আমরা লিখব কি? দ্য অ্যাডভান্টেজেস অফ সোশ্যাল মিডিয়া অথবা অ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন। আর আওয়ার রেসপন্সিবিলিটিটা তখন পাল্টে, এই যে আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব যেটা ছিল, ওই জায়গায় পাল্টে আমরা কি লিখব? ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন। এবং কনক্লুশনের আন্ডারে কি থাকবে? কনক্লুশনের আন্ডারে আমরা বলবো যে দেখো, যে যন্ত্রের ব্যবহার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত রাখা উচিত। যন্ত্র ভালো না মন্দ ডিপেন্ড করছে আমাদের ইউজেসের ওপর। সুতরাং আমাদের প্রত্যেকে যেন সেই ইউজেসটাকে সঠিকভাবে করতে পারি। ব্যাস, এইটুকুই কনক্লুশন। তারপর কল টু অ্যাকশনে তো এটাই বলবে। কল টু অ্যাকশনে তখন আমরা এইভাবে বলবো, হোয়াট স্টেপ উইল ইউ টেক টুডে ফর দ্য এনভায়রনমেন্ট, আর থাকবে না ফর দ্য নেক্সট জেনারেশন বলতে পারো, আগামী প্রজন্মের জন্য। ব্যাস, কারণ এই যে সোশ্যাল মিডিয়ার সুফল কুফল নিয়ে আলোচনা করছি সেটা কাদের ভিত্তিতে? আগামী প্রজন্মের ভিত্তিতে। সুতরাং আমরা এনভায়রনমেন্টের জায়গায় তখন লিখে দেবো ফর দ্য নেক্সট জেনারেশন, দিয়ে লিখবো শেয়ার ইউর থট ইন দ্য কমেন্টস। এটা তো একই থাকবে, স্লাইড চেঞ্জ হবে, বিশেষ কিছু চেঞ্জ হবে তার কোনো কিন্তু মানে নেই। আমি আপাতত 14-15টার মতো টপিক বেছে রেখেছি। আপাতত বারবার বলছি, এই টপিকগুলো ভাইটাল টপিক। ওকে, এরপরে আমি এখন দেখবো কি টপিক আলোচনা করা যায়। দেখো কি কি রেখেছি। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, যেটা আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। ইম্প্যাক্ট অফ টেকনোলজি, এই যে সোশ্যাল মিডিয়া, মোবাইল অন ইউথ, যুবকদের ওপর। ব্যাস, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করে দেবে ওখানে। 3 নম্বর হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান বা ক্লিন ইন্ডিয়া মিশন। ওকে, ক্লিন ইন্ডিয়া মিশনের ক্ষেত্রে ওই নেসেসিটি বলতে পারি, কি প্রয়োজন, অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের কি কি দায়িত্ব ভারতবর্ষকে ক্লিন রাখতে গেলে। এটা ট্রি প্লান্টেশনে যেমন পয়েন্ট দিয়েছি সেইভাবে পয়েন্ট দিয়েই করা যাবে। তারপরে বলা হচ্ছে ফেস্টিভ্যাল ইউ এনজয় দ্য মোস্ট। এইবার এই পয়েন্টটা আলাদা হবে, এটা একেবারেই পার্সোনাল। একটা উৎসব যেটা তুমি উপভোগ করেছো, এখানে এক্সাম্পল হিসাবে যেমন দেওয়া রয়েছে দুর্গাপূজা, আমরা এটাকেই মেনলি ধরে নিই। এবার দুর্গাপূজার ক্ষেত্রে তুমি নিশ্চয়ই লিখবে না রেসপন্সিবিলিটি হ্যানা ত্যানা ইত্যাদি লিখবে না, তুমি সেই ক্ষেত্রে ডেসক্রিপশন লিখবে, ডেসক্রিপশন অফ পূজা ডেজ, এইভাবে লিখতে পারো। এবং পূজা ডেজের আন্ডারে সাব পয়েন্ট করো, অর্থাৎ বুলেট দিয়ে দিয়ে কি কি হয় তুমি লিখলে, বা একটা পুজো কিভাবে সকল মানুষকে একত্রিত করে সেই পয়েন্টগুলো নিয়ে একটা একটা করে সব ভাগ করে লিখলে। ব্যাস, ওখানে ওই একটাই পয়েন্ট আসতে পারে।
সব জায়গায় যে এরকম দুটো তিনটে করে পয়েন্ট আসবে তার মানে নেই, কোনো কোনো জায়গায় একটা পয়েন্ট এলো, তার আন্ডারে তুমি বুলেট করে করে লিখলে 4-5টা লাইন, সেটাও হতে পারে। কনক্লুশন যেমন করে প্যারাগ্রাফে কনক্লুড করি সেইভাবেই কনক্লুশন হবে। 5 নম্বর হচ্ছে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। এটাও ওই দুর্গাপুজোর ক্ষেত্রে যেমন একটা পয়েন্ট করে লিখছিলাম, এটাও ওই করে লিখতে পারি, অথবা এইভাবেও লিখতে পারি, ভ্যালু অফ টাইমের পয়েন্ট করে করে লিখলাম, তারপরে যদি কেউ ভ্যালু না দেয় টাইমকে, তাহলে তার সঙ্গে কি হতে পারে সেটা নিয়ে একটা পয়েন্ট করতে পারি। সে নো টু প্লাস্টিক, প্লাস্টিকেরও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো বলতে হবে। এডুকেশনাল ট্যুর, আর দিয়েছি বেনিফিট অফ মর্নিং এক্সারসাইজ, আর আছে এদিকে ওমেন এম্পাওয়ারমেন্ট অর সেফটি। 10 নম্বর আছে ওমেন ইন স্পোর্টস, ক্রীড়া জগতে মেয়েদের ভূমিকা। গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড রেসপন্সিবিলিটি, ওই ট্রি প্ল্যান্টেশনটা যেমন লিখেছি এক্স্যাক্টলি সেইভাবেই চলবে, এটা এক্স্যাক্টলি সেইভাবেই চলবে। 12 নম্বর আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস। এই যে অনলাইন ক্লাস করছো এর সুবিধা অসুবিধা এখানে তো পয়েন্ট বলেই দেওয়া আছে। অ্যাডভান্টেজ নিয়ে একটা পয়েন্ট করব, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটা পয়েন্ট করব, তার আন্ডারে বুলেট করে করে কয়েকটা লাইন লিখবো। ভিজিট টু জগন্নাথ টেম্পল দীঘা, ইন দীঘা, এবং এই ক্ষেত্রে যদি পয়েন্ট দিয়ে দেয়, আমি দেখছিলাম অনেক জায়গায় দেওয়া রয়েছে পয়েন্ট আন্ডার করে একদম পুরোপুরি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে ডেসক্রাইব করতে হবে যে দীঘার জগন্নাথ টেম্পলে কি কি আছে না আছে, কবে স্থাপিত হয়েছে না হয়েছে, এইসব ইনফরমেশনগুলো তোমাকে দিতে হবে। তারপরে যেটা আর একটা বার্নিং টপিক, এআই অ্যান্ড মডার্ন এডুকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থায় এআই এর প্রভাবগুলো লিখতে হবে। এখানে তোমাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখতে হবে।